হাসিনাকে সরাতে প্রচুর টাকা ঢুকেছে, একথা আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত, সেই সমস্ত তথ্য উঠে এসেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনিও একটা টাকার হিসেব দিয়েছেন যে কত কোটি কোটি টাকা বাংলাদেশে ঢুকেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো গেল কোথায়? এই রকম বেশ কিছু তথ্য আমাদের কাছে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সেই তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং এর পাশাপাশি কাদের কাছে কত টাকা ঢুকেছে সেই হিসেবটাও আপনাদের বলবো। একেবারে ধরে ধরে নাম ধরে ধরে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেগুলো ভাইরাল হয়েছে। এশিয়ান পোস্ট কয়েকদিন আগে সেই রকম বেশ কিছু তথ্য তুলে ধরেছিল এবং আজকে আমাদের সঙ্গে যিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যিনি তথ্যগুলো তুলে ধরবেন, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একটা প্রশ্ন কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে যে বাংলাদেশে হাসিনাকে সরাতে প্রচুর টাকা ঢুকেছে। কার কার কাছে কত টাকা গেছে আমি নামগুলো দেখাবো, টাকার হিসেবটাও দেখাবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে এক লাইনে একটু জেনে নিতে চাইবো যে হিসেবগুলো আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং যেগুলো এখন আমরা দর্শকদেরকে দেখাবো, এই টাকাটা কবে থেকে কবে পর্যন্ত ঢুকেছে বলে আপনার কাছে তথ্য রয়েছে। অনেক ধন্যবাদ। এই প্রথমত বলে নেই যে তথ্যগুলো খুবই কনফার্ম সোর্স থেকে আসা এবং একটা দীর্ঘ সময় বলতে গত 6 মাসের মধ্যে থেকে আমাদের কাছে একটা টিপস ছিল যে এই যে জঙ্গি বাহিনীর, এই দখলদার বাহিনীর যে আপনার উপদেষ্টা যারা আছে, যারা এমনকি সরকারি প্রোটোকলও যাদের নাই, এমন ব্যক্তিরাও আছে যারা প্রচুর টাকা নানান পদ্ধতিতে তাদের কাছে এসেছে এবং দেশ থেকেও সংগ্রহ হয়েছে, যেগুলোকে বিটকয়েন হিসেবে তারা কনভার্ট করছে। তারা এগুলো এই পদ্ধতিতে, এই ডিজিটাল উপায়ে পাচার করছে। এই ধরনের তথ্য আমাদের কাছে ছিল। তো এদের জিনিসপত্রগুলো মেনটেন করবার জন্য তাদের কিছু সোর্সও ছিল। মূলত আমরা তাদেরই খুবই আস্থাভাজন কিছু সোর্স থেকে এগুলো লিক হয়েছে এবং এটা খুবই নিশ্চিত, এটা ভেরিফাই করা যেতে পারে এবং কোনো রকমের সন্দেহ ছাড়া। তো আপনি নিশ্চয়ই পাঠানো ছবিগুলোতে দেখেছেন। একদম, আমি প্রথম থেকে দেখাই দাদা, প্রথমে দেখাবো, মানে ছোট নাম যেমন রয়েছে বড় নামও রয়েছে। আমরা ছোট নাম থেকেই শুরু করি। মাহমুদ রফি, তার কাছে কত টাকা গিয়েছে আমরা দেখাই আগে আপনাদেরকে। দেখুন, খান তালাদ মাহমুদ রফি বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক, 11.094 বিটকয়েন অর্থাৎ 9,85,106 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 8,57,88,585 টাকা। আমি নিঝুমদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইনি কে এবং এর অ্যাকাউন্টের এই তথ্য আপনি যেটা বলছিলেন এবং আপনি এই তথ্যগুলো আমাদেরকে পাঠিয়েছেন। তালাত মাহমুদ রাফি নামে যে ছেলেটি আছে, সেই ছেলেটি হচ্ছে হিজবুত তাহরির একজন সদস্য বলে আমরা গত 6-7 মাস ধরে মানে প্রচুর বলেছি এবং এও বলেছি যে এই আন্দোলনের পেছনে এই ছেলেটির এবং এই ছেলেটির তার যে সংগঠন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তাদের একটা ভূমিকা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে এই যে জঙ্গি ছাত্ররা আছে তাদের একটা সমন্বয়ক সে, এবং বাংলাদেশে যখন 5 বছর পর পর বন্যা হলো, সেই সেও এসে সেগুলোর ব্যাখ্যা নানান ভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন দোকানপাট, শপিং মল এবং এই দলটিতে, অর্থাৎ তারা যে কিংস পার্টি বানিয়েছে নাগরিক কমিটি, সেইখানে ঢুকিয়ে দেওয়ার জন্য বা সেইখানে স্থান করে দেওয়ার জন্য সে অর্থ নিয়েছে বলে আমাদের কাছে সেই সংবাদটা ছিল। এই ছেলেটি কোনো সরকারি কোনো পোস্টে নেই, পদবিতে নেই, কিন্তু সরকারের সমস্ত প্রোটোকল সে ভোগ করছে। তার সাথে যেমন আপনার পুলিশের গার্ড রয়েছে, তাকে যেমন সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে, তেমনি সরকারি ফ্ল্যাট, সোজা কথা হচ্ছে যে সরকারের যত রকমের সুযোগ সুবিধা আছে সে সেগুলো ভোগ করছে। এবং এই ছেলেটি আপনার হিজবুত তাহরিরের হয়ে যত রকমের আপনার তাদের যে আইডিওলজি আছে সেইটা সে নানান ভাবে প্রতিষ্ঠা করছে। এই রাফি ছেলেটার ব্যাপারে অসংখ্য অভিযোগের একটা অভিযোগ হচ্ছে চাঁদাবাজি, এবং আপনি যদি একটু গুগল করেন তালাত মাহমুদ রাফির চাঁদাবাজি, তাহলে আপনি মোটামুটি শত শত নিউজ সেখানে দেখতে পাবেন। ঠিক, আমরা এবার পরের নামটাতে আসি। এই নামটা কিন্তু আমরা আগেও শুনেছি, অর্থাৎ সজীব ভুইয়া।
এই সজীব ভুইয়াও নাকি টাকা নিয়েছেন, মানে হাসিনাকে সরাতে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাকে শেষ করতে কোন কোন নেতা কত টাকা নিয়েছে দেখুন, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এই মুহূর্তে 133.8 বিটকয়েন অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার কনভার্ট করলে সেটাই দাঁড়ায় ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। এত টাকা! এটা তো অবিশ্বাস্য সব ঘটনা যে এই সামান্য সময়ের ভেতরে এরা কতগুলো টাকা তারা কিভাবে আত্মসাৎ করেছে। আমরা বারবারই বলেছি যে এরা জানে যে এদের সময় খুবই সীমিত বাংলাদেশে, এরা বেশি দিন, তারা এটাও জানে, আমরা যা জানি তারা নিশ্চয়ই কেন জানবে না। ফলে যত দ্রুত পারা যায় তারা কিভাবে অর্থ সংগ্রহ করেছে, কিভাবে তাদের কাছে বিদেশ থেকে আসা ইউএস এইড থেকে শুরু করে বলুন, এনইডি, পশ্চিমাদের টাকা থেকে শুরু করেন, বাংলাদেশের বিভিন্ন ভাবে তারা এই যে অর্থ সংগ্রহ করেছে। এবং আপনি শুনলে অবাক হবেন দুটো জিনিস। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বেল্লাল হোসেন কুমিল্লাতে এত অত্যাচারী একজন লোক যে আমার সাথে আপনার সম্ভবত তার নাম ভুল না করে থাকলে দুর্গা রানী মনে হয় ভদ্রমহিলার নাম, কিংবা প্রথম নামটা আমার ভুল হতে পারে, সেই ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছেন। তিনি আমাকে যোগাযোগ করে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে বলেছেন যে আসিফ ভুইয়ার বাবার অত্যাচারে তিনি একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, তাকে কিভাবে প্রধান শিক্ষিকার পদ থেকে নামিয়ে এনে রাস্তার মধ্যে জুতার মালা গলায় পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়েছে সেই কথা বলেছেন এবং কেঁদেছেন। আমাকে অসংখ্য ভিডিও পাঠিয়েছেন। সেই আসিফ মাহমুদের বাবা তার ছেলে এই জঙ্গি বাহিনীর, এই দখলদার বাহিনীর উপদেষ্টা হওয়ার পর সে প্রভাব খাটিয়ে এই যার কথা বললাম দুর্গা রানী, তাকে কিভাবে আপনার অত্যাচার করেছে। সুতরাং এটা বলাই বাহুল্য যে এই ছেলেটি অর্থ সংগ্রহ করবে, কারণ সে জানে যে তাকে দেশ থেকে চলে যেতে হবে এবং তাদের ক্ষমতা খুব বেশি দিন নেই। তো এই ছেলেটির বাবাও যেমন অত্যাচারী, সে নিজেও কিভাবে এইভাবে দেশের টাকা আত্মসাৎ করে এবং বিভিন্ন পদ্ধতিতে টাকা নিয়ে এখন সে বিটকয়েনে রূপান্তর করেছে। আমরা পরের জনকে দেখাই, শফিকুল আলম। এই শফিকুল আলমের নাম আমার মনে হয় যারা এতদিন ধরে বাংলাদেশের দিকে নজর রেখেছেন তারা সবাই জানেন। ইনি প্রেস সচিব মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা, প্রেস সচিব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই শফিকুল আলম, তিনিও টাকা নিয়েছেন ভারতীয় মুদ্রায় 71,96,21,949 টাকা। আমি নিঝুমদার কাছে একটু জানতে চাইবো, দাদা এই শফিকুল আলম ইনি বোধহয় মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বা তার ব্যক্তিগত সম্পর্কের কেউ হন? অ্যাপারেন্টলি, বা আমরা আইনের ভাষাতে যখন বলি প্রাইমা ফেসি, ওরকমই মনে হতে পারে বা মনে হয়। কিন্তু ইন্দিরাজি আপনি নিশ্চয়ই জানেন এবং আপনার প্রোগ্রামেও ছোটখাটো অল্প করে আলাপ করেছিলাম শফিকুল সম্পর্কে, যে শফিকুল এই দখলদার বাহিনীর মধ্যে যতগুলো ব্যক্তি আছে সবচাইতে নটোরিয়াস এবং অন্যতম ভয়ঙ্কর এবং অ্যানোয়িং, একই সাথে অ্যানোয়িং একটা ক্যারেক্টার। আপনি জানেন যে আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিন নিয়ে এসে খুবই নোংরামো করেছিল। এইটি সেই লোক যে প্রেস সচিব হওয়ার পরে ধরাকে সরা জ্ঞান এবং অদ্ভুত সব কর্মকাণ্ড করেছে, যেগুলো আসলে প্রথমত তার বয়স আর তারপরে হচ্ছে যে সে সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেয়, কোনোটার সাথেই আসলে যায় না। এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিলে যায় আর কি। মোহাম্মদ ইউনুসের বলা হয়ে থাকে মোহাম্মদ ইউনুসের ডান হাত, এবং মোহাম্মদ ইউনুস যদি আত্মসাৎ করে 500 টাকা তাহলে এই লোকটি ভাগ পায় সেখান থেকে 100 টাকা, এই ধরনের কথা বলা হচ্ছে, একদম ফুট সোলজার অফ ইউনুস। কিন্তু প্রশ্ন হচ্ছে দাদা, এই টাকাগুলো এনারা কোথা থেকে নিয়েছেন, কোথা থেকে এই টাকাগুলো তারা পেয়েছেন? কারণ ডোনাল্ড ট্রাম্প একটা অ্যামাউন্টের কথা বলেছিলেন $29 মিলিয়ন, কিন্তু এখানে হিসেব করলে দেখা যাচ্ছে আরো অনেক বেশি। এনারা এই টাকাগুলো কোথা থেকে পেয়েছেন? এই টাকাটার উৎস তো এখন আসলে এগুলো তো তদন্ত সাপেক্ষে, যে টাকাগুলো তারা পেলেন কোথায়, এই বিটকয়েনটা তারা কিভাবে এত দ্রুত করলো, কে তাদের সাহায্য করলো, এই ব্যাপারে তো আসলে এখন পর্যন্ত আপনারা যারা তদন্ত প্রাইভেট ভাবে সেটাই আমরা এখন বের করার চেষ্টা করছি, যেহেতু তাদের এই ব্রেকিং গুলো এসেছে সরকারি মাধ্যমে না, এটা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে, তো সেটা নিশ্চয়ই আপনারা শীঘ্রই জানতে পারবেন। বাট এই মুহূর্তে তাদের যেই টাকার যে সংস্থান সেটা আমরা অনুমান করছি, বেশ কিছু সোর্সে আমরা অনুমান করছি, সেটা
সেটা আমরা আপনার ওই যে বিদেশ থেকে যে টাকাটা এসছে আপনার 29 মিলিয়নের কথা বলছিলাম। এই ছাড়াও আমরা তো 29 মিলিয়ন একটা বড় দাগে আমরা জানি। এই ছাড়াও বিভিন্ন সংস্থা বিশেষ করে কাতার থেকে একটা বড় টাকা ঢুকেছে, যেটা টার্কির মাধ্যমে, টার্কি থেকে কাতার, কাতার থেকে ঢাকায় ঢুকেছে বলে আমরা জানি। এবং আপনি শুনলে অবাক হবেন যে যখন এই জঙ্গি হামলাগুলো চলছিল সেই সময় কিন্তু এএফপির ব্যুরো চিফ ছিল এই শফিকুল আলম, এবং তার অফিসে কিন্তু আপনার স্যাটেলাইট ইন্টারনেট ছিল এবং সমস্ত টাকা পয়সা এভরিথিং তার কাছে ইন্টারনেট থাকার ফলে এবং যোগাযোগটা থাকার ফলে সে এই টাকা পয়সার লেনদেনটা কিন্তু তার মাধ্যমে দিয়ে হচ্ছিল। ফলে আমরা অনুমান করে নিচ্ছি যে বাংলাদেশে যে ওই জঙ্গি হামলা যেটি হয়েছিল 5ই অগস্টে, তার আগে পরে যে অর্থ ঢুকেছিল বিদেশি টাকা, টার্কিশ টাকা, মধ্যপ্রাচ্য থেকে যে টাকাটা ঢুকেছে সেগুলোর একটা বড় অংশই এই বিটকয়েন হিসেবে রূপান্তরিত হয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঠিক দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে তথ্য আপনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং যে রিপোর্টগুলো আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলোই আমরা দর্শকদেরকে দেখাচ্ছি যে কত বড় ষড়যন্ত্র বাংলাদেশের বুকে হয়েছিল, তার একটা একটা করে প্রমাণ সেগুলো বাইরে বেরিয়ে আসছে এবং সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একই সঙ্গে যে নাহিদ, যিনি গতকালই পদত্যাগ করেছেন নিজের রাজনৈতিক দল গড়ে তুলবেন বলে, সেই নাহিদও টাকা নিয়েছেন। যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন, বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে তুলেছেন, জানেন তিনি কত টাকা নিয়েছেন? আসুন সেদিকে নজর দিই। ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তবে তার আগে সার্জিস আলম, কে সার্জিস আলম, তিনি কত টাকা নিয়েছেন আসুন আপনাদের সেটাও দেখাই। দেখুন, সার্জিস আলম ছাত্রনেতা তথা আন্দোলনের সমন্বয়ক। দেখুন তার নেওয়ার টাকার পরিমাণ 76,62,305, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 66,72,76,746 টাকা। আমি একই সঙ্গে দেখাবো একটু নাহিদ ইসলাম, যার কথা আপনাদেরকে বললাম। দেখুন, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা ছাত্র নেতা, যিনি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। তিনি কত টাকা নিয়েছেন দেখুন, 204, তারও বেশি বিটকয়েন অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 158 কোটি টাকা, তারও বেশি 158,24,56,842 টাকা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। খুব অবাক লাগছে এই তথ্যগুলো দেখতে যে এরা এই দুজন কারা। নাহিদ ইসলাম সম্পর্কে আমরা জানি, সঙ্গে এই যে সার্জিস আলম, এই বাকে নাহিদ ইসলাম হচ্ছে এই যে পুরো 5ই অগস্টের পূর্বে যে আন্দোলনটা হয়েছে তাদের অন্যতম সমন্বয়ক, এবং বলা হয়ে থাকে তাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার এবং রাজনৈতিক দল যেটি তারা এখন ক্ষমতায় থাকা অবস্থাতে করছে, যে অর্থাৎ যে কিংস পার্টি, রাজার পার্টি বলে আমরা জানি, এই পার্টি সে পুরোটা গড়ে তুলবে বলে তাকে সে পদত্যাগ করেছে বলে গতকালকে আমরা জানতে পেরেছি। এবং টাকা পয়সা যা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং তাদের দল করবার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে, হয়তোবা এর মধ্যে আপনাদের জানার কথা। টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে, এইটাও আমাদের কাছে আছে। এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থকরী দিয়েছে। তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা লোকাল ফান্ডিং না। এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি এবং বেশ কিছু টিপসও এই ব্যাপারে আমাদের কাছে আছে। যেহেতু কনফার্ম না থাকার কারণে আমি আসলে সেই জায়গাগুলো, কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিতভাবে আলোচনা করব না। তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো ভেরিফাইড এন্ড কনফার্মড এবং এগুলো নিশ্চিতভাবে সেখানে আছে। এবং এটা তারা কল্পনাও করেনি, যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল, তারা নিজেরাও আসলে কল্পনা করেনি যে এইভাবে জিনিসটা
মিডিয়ার সামনে চলে আসবে। আপনারা জানেন যে দ্য এশিয়া পোস্ট নিউজ তারা এটা দিয়েছে, এবং আপনারা মনে হয় ইলেকট্রনিক টিভি বা হিসেবে প্রথম এটা সামনে নিয়ে আসলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এরা অর্থ আত্মসাৎ, যেই যে দুর্নীতির বিরুদ্ধে এই যে তারা বারবার বলেছিল যে দেশটা উচ্ছন্নে গেছে দুর্নীতি, দেখেন 6 মাসের ভেতরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো 3,000, 4,000, 5,000 কোটি। আমরা হিসাব করলে তো চক্ষু চরক গাছের মতো, এবং সেটা 6 মাস মাত্র শেষ হলো এই 5 তারিখে। তাহলে এই মাসের যদি আজকে 26 হয়, অর্থাৎ 7 মাসের পথে আর যাওয়ার আগেই একটা মানুষের কাছে 2-3,000, 4,000 কোটি টাকা চলে আসলে এরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বা কি অবস্থায় নিয়ে যাবে এবং তাদের প্ল্যানটা কি, আমার মনে হয় সেটা সহজেই অনুমেয় এবং খুব বেশি অত্যুক্তি হয় না যদি এটা বলি। আমি একটা জিনিস একটু জানতে চাই যে শুধুমাত্র কি আমেরিকার ইউএস এইড সেখান থেকে টাকা এসেছে নাকি অন্যান্য ফান্ড থেকে এসেছে? না, ইউএস এইড এবং এনইডি তাদেরও একটা লিমিট আছে, কারণ তাদের যে ফান্ডটা বাংলাদেশ কেন্দ্রিক হয় সেখানে তাদের আবার ভাগাভাগি আছে যে কাকে কত টাকা দেবে, এই ধরনের একটা ব্যাপার আছে। সেগুলোর হিসাবও আমার কাছে পরিষ্কার ভাবে আছে, নিশ্চয়ই আমি আপনাকে সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো, চেষ্টা করবো। কিন্তু কথা হচ্ছে যে এই অর্থ যেগুলো আপনি দেখছেন বিটকয়েনের মধ্যে বা যেটা এই মুহূর্তে আপনার সামনে আছে, এগুলোর মেইনলি সোর্স হচ্ছে টার্কি হয়ে দোহার মাধ্যমে, অর্থাৎ কাতারের মাধ্যমে, এবং চায়নার অর্থ। চায়নার একটা বড় স্টেক কিন্তু এই মেইহেমের ভিতরে ছিল, অর্থাৎ 5ই আগস্টের যে সহিংসতা, যে উন্মুক্ততা, সেখানে একটা বড় স্টেক তাদের ছিল। আমাদের কাছে একটা কনফার্ম নিউজ আছে, চাইনিজ এবং টার্কিশ যে ইন্টারভেনশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে, আমাদের কাছে পরিষ্কার এই ব্যাপারে তথ্য আছে। এবং তাদের যেই মিডল ম্যান ছিল, তাদের যেই লোকগুলোর মাধ্যমে টাকা পয়সাগুলো এখানে আদান প্রদান হয়েছে, এমনকি বৈঠকগুলো হয়েছে, যারা রিকমেন্ড করেছে তাদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। নিশ্চয়ই আপনার সামনে সেগুলো উঠে নিয়ে আসবো। ঠিক, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শুধু কি আপনি তো 5 জনের কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং 5 জনের তথ্য আমাদেরকে পাঠিয়েছেন, সেটাই দেখালাম। আরো কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? তার মধ্যে কি মোহাম্মদ ইউনুসও রয়েছেন? আপনি জানেন কিনা জানি না, আমাদের কাছে একেবারে একটা মানে কি বলবো, আমি হয়তো বলতে পারলে ঠিকই বলতাম, সেটা হচ্ছে যে ইউনুসের টাকার অভাব নেই। শুধুমাত্র ফ্রান্সেই তার $2.5 বিলিয়ন একটা বিনিয়োগ আছে, এবং এটা খুবই 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 কনফার্মড একটা সোর্স। আমরা নানান ভাবে তার এই টাকা সংস্থান, ফ্রান্সে তার কি কি সেট আপ আছে, সেগুলো আমরা দেখছি, এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে, খুব শীঘ্রই আসবে। তবে আমার ইউনুসের অর্থ সংস্থানের ব্যাপারটার দিকগুলো একটু ভিন্ন। সে প্রচুর আপনার দেশের বাইরে থেকে দাতা সংস্থাগুলোর ফান্ডিং পায়, যেটা আমরা আপনার প্রোগ্রামে বলেওছি যে এই ফান্ডিং গুলো সে কিভাবে ম্যানেজ করে, কিভাবে টাকাগুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে সে পাঠিয়ে দেয়। ফলে তার তো এক ধরনের সাহায্য বা রিকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি। এগুলো অবশ্য হাইপোথেটিক্যাল কথা, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আসলে সেদিকে নির্দেশ করে। একদম, মানে হাসিনাকে শেষ করতে, হাসিনাকে সরাতে এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? গতকাল তো তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে। ডেফিনেটলি তারা এই দেশকে মোটামুটি বলা যায় যে দখল করবার পায়তারা করছে। এই পাকিস্তানি আপনার ইন্টেলিজেন্স, চাইনিজ টাকা, টার্কিশ ফান্ডিং, মধ্যপ্রাচ্যের ফান্ডিং, এগুলো সবকিছু মিলেই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে তাদের প্রচুর পরিমাণে টাকা লেগেছিল, কারণ প্রশাসনকে কিনবার জন্য, তারপরে আইন শৃঙ্খলার, যেমন আপনার সেনাবাহিনী, এই যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার, এই ওয়াকারের ব্যাপারে প্রবল ভাবে আমাদের কাছে সোর্স আছে, আমাদের কাছে তথ্য আছে যে সেও কিরকম টাকার মালিক হয়েছে বলে নানান ভাবে শোনা যায়। এবং এই প্রশাসন বা এই সেনাবাহিনীর ভেতরে সবাই না, সেনাবাহিনীর যে অংশটি, শুধু সুনির্দিষ্ট যে অংশটি বিট্রে করেছে, সেনাবাহিনীর অসংখ্য অফিসাররা তৈরি ছিল এই মেহিমকে দমাতে, ঠেকাতে, কিন্তু কিছু দেশদ্রোহীর কারণে সেই সময় সেটি কি হয়েছিল আপনারা জানেন, এবং এই কাজগুলোতেই আসলে অর্থগুলো ব্যয় হয়েছে।
ব্র্যাকের ব্র্যাক ইউনিভার্সিটির যিনি প্রধান বা ব্র্যাকের এই মুহূর্তে যিনি প্রধান নির্বাহী আসিফ সালে ইউএস এইডের থেকে সবচাইতে বেশি আসা অর্থের ভাগ পেয়েছে। এইটা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন রিপাবলিকান ইনস্টিটিউট থেকে কিভাবে টাকাগুলো তার কাছে এসেছে। সুতরাং এই কথাটা বলা বাহুল্য মাত্র যে এই টাকাগুলো প্রশাসন এবং সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে। একদম। আমি পরপর একটু দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আমি পরপর একটু প্রোডাকশন টিমকে বলবো যে 5 জনের তথ্য আপনাদেরকে দেখালাম, তাদের কাছে কত টাকা ঢুকেছে আপনাদেরকে আরেকবার দেখাই এবং আপনারাই ভাবুন যে শেখ হাসিনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছিল এই ছাত্র আন্দোলনকে ঘিরে। দেখুন, খান তালাত মাহমুদ রফি বাংলাদেশের ছাত্রনেতা তথা সমন্বয়ক, আপনাদের কোথাও মনে হচ্ছে না যে ইনি একজন ছাত্র হতে পারেন কি করে, যে যিনি এত টাকা নিয়েছেন, একটা ষড়যন্ত্র করেছেন? দেখুন কত টাকা নিয়েছেন, 11.098 বিটকয়েন অর্থাৎ 9,85,106 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 8,57,88,585 টাকা। তারপর দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইনি এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি কত টাকা নিয়েছিলেন? 133.8 বিটকয়েন অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। তারপর শফিকুল আলম, ইনি প্রেস সচিব, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একেবারে ডান হাত বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসের, 93.06 বিটকয়েন অর্থাৎ 82,63,382 তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রা 71,96,21,949 টাকা। এরপর আপনাদের যার নাম বলবো তিনি একজন ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক, সার্জিস আলম, 76,62,305 তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 66,72,76,746 টাকা। তারপর নাহিদ ইসলাম, যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের, তিনিও একজন ছাত্র নেতা, ভারতীয় মুদ্রায় 158,54,56,842 টাকা অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার। কিন্তু প্রথমে যার নাম বললাম, আমি একটু 1 নম্বর প্লেটটা আরেকবার বলবো প্রোডাকশন টিমকে দেখাতে, যে সব থেকে বেশি টাকা যিনি নিয়েছেন এই খান তালাত মাহমুদ রফি, ইনি সব থেকে বেশি টাকা নিয়েছেন 8 কোটি। নিঝুম বাবা, এই খান তালাত মাহমুদ রফি দাদা, এনার কাছে সব থেকে বেশি টাকা গিয়েছে, তার মানে কি ইনি সব থেকে বড় প্ল্যানটা সাজিয়েছিলেন? তার ব্যাপারে কিন্তু এই ঘটনাটার আগে কিন্তু আপনার কিছুদিন আগেই 2 থেকে 3-4 সপ্তাহ আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু তার যে সমন্বয়করা আছে তারা প্রতিবাদ করেছিল এবং তাকে তেড়ে ফুঁড়ে মারতেও এসেছিল একটি সংবাদ সম্মেলনে। আপনি যদি রাফিকে মারতে উদ্যত হয়েছে এই ধরনের কিছু লেখে আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি এখনই পাবেন যে কিভাবে রাফিকে তারই সহকর্মীরা মারতে উদ্যত হয়েছিল। সেটা কেন হয়েছিল? কারণ সেই সমন্বয়করা আসলে টাকার ভাগ পায়নি। একটু বুঝতে ভুল হয়েছে, ইনি সব থেকে কম, আমি প্রশ্নটা আমার বলার সময় ভুল হয়েছে, ইনি সব থেকে কম টাকা নিয়েছিলেন, কিন্তু ইনি ছাত্রনেতা, নাহিদ সব থেকে বেশি। তাহলে কি এদের ওপর থেকে ফ্লোটা হয়েছিল নিচ পর্যন্ত, এই কারণেই কি এনার কাছে কম এসেছে? আমি আপনাকে যেটা বলছিলাম সেটা একটু শেষ করি, যে এই রাফিকে কিন্তু মারতে উদ্যত হয়েছিল এবং সে যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় এবং বিভিন্ন মানুষকে জোর করে ভয় দেখিয়ে টাকা নেয় বা তাকে মামলায় দিয়ে দিবে টাকা নেয়, সেটা কিন্তু মিডিয়াতে এসেছে এবং তার সমন্বয়করা স্লোগান দিয়েছে যে চাঁদাবাজের স্থান এই দেশে হবে না, এই টাইপের আপনার স্লোগান দিয়েছিল। আমি অ্যামাউন্টটা আসলে ওইভাবে কম্পেয়ার করিনি যে কার কাছে কত টাকা ঢুকেছে, কিন্তু আমি স্ক্রিন থ্রু করার সময় দেখেছি 204 বা সামথিং মনে হয় এই নাহিদ ইসলামের কাছে। আমি একটু দেখাতে বলবো, নাহিদ ইসলামের প্লেটটাও একটু দেখাতে বলবো, কারণ যেহেতু রাজনৈতিক দল গঠন যেই প্রক্রিয়াটা চলছে সেটার একটা ওয়ান অফ দা মেইন সেন্টার পয়েন্ট আসলে তার, এবং ফান্ডিং গুলো তার কাছে বেশি আসার কথা বলে মনে হয়, ফলে টাকার অ্যামাউন্ট আপনি সেই কারণে হয়তো তার কাছে দেখছেন। এটা আমার অনুমান মাত্র, তবে আমার ধারণা যেহেতু দলের কাজটা সে করছে বা দল গঠনের কাজটা করছে, ফান্ডিং গুলো বা টাকাগুলো তার কাছেই বেশি আছে বলে আমার কাছে মনে হয়। ঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত টাকা নিয়ে এরা এবার করবেনটা কি?
শেখ হাসিনার পেছনে যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছিল, ছাত্র নেতারা আজকে তারা কি বলছেন? কারণ এই তথ্যগুলো যখন আপনার কাছে এসেছে তখন এই মুহূর্তে যারা আন্দোলন করেছিলেন, ছাত্র আন্দোলন করেছিলেন, যারা সত্যি সত্যি ছাত্র, যারা কোটা সংস্কারের দাবিতে তো প্রথমে পথে নেমেছিলেন ছাত্ররা, তারা কি বলছেন যে তাদেরকে না জানিয়ে পেছনে এত এত লক্ষ কোটি কোটি টাকার খেলা, তারা কি আজকে বুঝতে পারছেন যে তারা কি করেছেন? আমি নিশ্চিত যে যারা এদের পেছনে ছিল, পেছন থেকে একটি স্টেবল গভর্নমেন্টকে, এবং দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছিল, দেশ যখন ভালোভাবে চলছিল, আজকে নিশ্চয়ই সেই সব ব্যক্তিরা ভুল বুঝতে পেরে মাথা চাপড়াচ্ছেন। কদিন আগে দেখলাম যে সেই আন্দোলনে একজন আরেক জঙ্গিদের একজন সে চেঁচামেচি করছে যে মানুষজন কেন তাদের সাথে নেই, কেন তারা কিছু বলছে না, বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি চলছে। সেখানে একজন সাংবাদিক অ্যান্সার করেছিল যে সরকার এনেছেন আপনারা, বসিয়েছেন আপনারা, তা এখন সাংবাদিকদের উপরে চড়াও কেন হচ্ছেন, কেন বলছেন যে সাংবাদিকরা কিছু লেখে না। ফলে এই যে পুরো দেশকে একটা অস্থিতিশীল বা একটা ভঙ্গুর অর্থনীতির দিকে ক্রমাগত ভাবে টেনে নিয়ে নামানো এই বিদেশি ফান্ডিং এর মাধ্যমে, আমি এর আগে একটা কোথাও কোনো একটা মুভি বা নাটকের একটি দৃশ্য দেখেছিলাম যে বাদরের হাতে যদি আপনি AK-47 তুলে দেন, আর তারা যেমন এলোপাথারি গুলি করে এবং করার পরে জানে না যে তারা আসলে কাকে মারছে, কাকে ধরছে, কিভাবে নষ্ট করছে। পুরো ব্যাপারটাই এমন, একদল বা একগুচ্ছ বাদরের হাতে AK-47 ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই AK-47 এর যে টাকাগুলো সেগুলো এখন আপনারা বিটকয়েন হিসেবে দেখতে পাচ্ছেন। এবং দেশটা 12টা যে বেজে গেছে সেটি নিয়েও মনে হয় আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না। একদমই, মানে ভয়ানক তথ্য যেগুলো আপনি পাঠিয়েছেন, একেবারে চক্ষু চড়কগাছ হবার মতো, যে কিভাবে কত টাকা ঢুকেছে। টাকা যে ঢুকেছে এটা কিন্তু আগে থাকতেই শোনা যাচ্ছিল, কিন্তু আপনার পাঠানো এই তথ্য যেগুলো এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখালাম, একেবারে বিস্ফোরক, ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এবং সেইগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেগুলো নিঝুমবাবু আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলোই আপনাদেরকে আমরা দেখালাম। এবং তার সঙ্গে উনি ব্যাখ্যা করলেন যে কিভাবে এই টাকাগুলো এসেছে, কোন পথে টাকা এসেছে, অর্থাৎ মিডল ইস্ট হয়ে টাকাগুলো ঢুকেছে এবং তার মধ্যে চীনেরও কিছু স্টেক রয়েছে বলে জানালেন আমাদেরকে নিঝুম মজুমদার।